মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার সাল 2019-20 যে টেস্ট পেপারগুলোকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়, এই টেস্ট পেপারের পেজ নাম্বার 74 পর্যন্ত ইংরেজি বিষয়ের গ্রামার নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি। সেখানে উত্তরগুলো দেখিয়ে দেওয়া আছে। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো। তার যে লিঙ্ক, সেই লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আজকের এই ভিডিওতে থাকছে তারপর থেকে, অর্থাৎ পেজ নাম্বার 74-এর পর থেকে 3টি পেজের গ্রামার এবং ভোকাবুলারি উত্তরগুলো বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হবে। প্রথমেই পেজ নাম্বার 78-79, কোয়েশ্চেন নাম্বার 4। এই কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা যেটা পাই সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটিকে সেট করা হয় টেন্সের উপরে ডিপেন্ড করে। টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে এই উত্তরগুলো দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। একটা প্যাসেজ দেওয়া থাকে অথবা 3খানা সেন্টেন্স দেওয়া থাকে। সেই প্যাসেজ অথবা সেন্টেন্সগুলোকে দেখে বুঝতে হবে, হিন্ট খুঁজে বের করতে হবে, যে হিন্ট দেখে আমরা বুঝতে পারবো কোন ধরনের টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অথবা কী আছে সেটা বুঝে নিতে হবে। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে, এই প্যাসেজের যদি বাংলা করা হয় তাহলে এরকম দাঁড়ায়: আমার দেরি হতে পারে, 15 মিনিট ধরে আমি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি এবং অপেক্ষা করছি, কোনো বাস দেখতে পাচ্ছি না। তাহলে দেখো, 15 মিনিট আগে দাঁড়ানোটা শুরু হয়েছে, অপেক্ষা করাটা শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনও চলছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলোকে আমরা যে প্যাটার্নে লিখি সেই প্যাটার্নটা হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে দেখো, প্রথমে যে 3টি অপশান দেওয়া আছে তার মধ্যে একটাই ওই প্যাটার্নে দেওয়া আছে, হ্যাভ বিন স্ট্যান্ডিং। সুতরাং এটাই উত্তর হবে, এখানে অন্যরকম কোনো ভাবনার দরকার নেই। তারপরে এটা গেল দাঁড়িয়ে রয়েছি, 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি এবং অপেক্ষা করছি। দেখো, দাঁড়িয়ে রয়েছি এবং অপেক্ষা করছি দুটো কিন্তু একই টেন্স। সুতরাং এই দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু হ্যাভ বিন ওয়েটিং হওয়ার কথা, কিন্তু আমরা হ্যাভ বিন ওয়েটিং লিখব না, কারণ এই প্রথমে হ্যাভ বিন লেখা আছে। এই হ্যাভ বিনটাকে আমরা কমন নিতে পারি, যেমন আমরা অঙ্কের ক্ষেত্রে নিয়ে থাকি। একই সেন্টেন্সের মধ্যে অ্যান্ড দিয়ে একই প্রকারের দুটো ভার্বকে যুক্ত করা হয়েছে, তাই হ্যাভ বিনটাকে আমরা কমন নিতে পারি। তো হ্যাভ বিন বাদ দিয়ে শুধুমাত্র ওয়েটিং লিখব। এবং এরপরে দেখো, আই হ্যাভ সিন। সিন এটা ভার্ব, সি ভার্বের আগে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট, তারপরে সি ভার্ব, তারপরে বাস হলো এখানে অবজেক্ট। সি ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তারপরে যদি কোনো ভার্ব এসে যায়, তাহলে আমরা সেটাকে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখি অথবা আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করি। যেমন আই স ইউ স্লিপিং, হি স মি ড্যান্সিং। প্রতিটি ক্ষেত্রে দেখো, এই যে মি, ইউ, এগুলো হলো অবজেক্ট। এই অবজেক্টের পরে ভার্বের সঙ্গে আইএনজি যখন আমরা সি ভার্বটাকে লিখি। তো যাই হোক, এখানে যেহেতু সি ভার্ব রয়েছে, তারপরে বাস অবজেক্ট, তারপরে আমরা লিখব কামিং। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5A, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। এক্ষেত্রেও 3টি ব্ল্যাঙ্ক থাকবে, প্রতিটি ক্ষেত্রে এক এক করে নাম্বার থাকবে, 3 নাম্বার। দেখো, এ এবং ডি এর ক্ষেত্রে আমি দু একটা কথা তোমাদেরকে বলছি এটার উত্তর দেখিয়ে দেওয়ার আগে। যখন একটা বোঝাবে এরকম যদি সেন্স এসে যায় তাহলে আমরা এ অথবা অ্যান লিখব। আর যদি টা সেন্সটি আসে, তখন টা, একটা নয় টা, আমি বুঝিয়ে দিচ্ছি, তখন আমরা দি ব্যবহার করব। যেমন একটা বই, আমরা এ বুক লিখব, বইটা দ্য বুক লিখব। দেখি এখানে প্যাসেজটা একটু পড়ে দেখি। দেখো, সময় আসবে যখন তুমি বুঝতে পারবে। এবারে তুমি বোঝার চেষ্টা করো, একটা হবে না টা হবে। সময়টা আসবে যখন তুমি বুঝতে পারবে, এটা ভালো হলো না একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে, কোনটা ভালো হলো? এটা কিন্তু নিজেকেই বুঝতে হবে। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে, এটাই ভালো হলো। সুতরাং এখানে যেহেতু একটা, তাই আমরা এ লিখব। তারপরে এগোতে থাকো। একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে সময়ের মূল্যটা, এখানে কিন্তু আমরা একটা মূল্য বলি না। দেখো, এখানে একটা নয় টা এসে গেল, তাই দি ব্যবহার করব। যখন একটা আসবে তখন আমরা এ অথবা অ্যান ব্যবহার করব, যখন টা আসবে তখন আমরা দি ব্যবহার করব। এটা একটু মাথায় রাখবে। এরপরে দেখো, সময়ের মূল্য, ভ্যালু এবং টাইম, তাই তো? ভ্যালু মানে মূল্য এবং টাইম মানে সময়। সময়ের মূল্য, সময়ের এর যখন আসে তখন আমরা অফ ব্যবহার করি, ভ্যালু অফ টাইম। রামের ব্যাগ অফ রাম, তো ভ্যালু অফ টাইম। এরপর কোয়েশ্চেন নাম্বার 5B। কোয়েশ্চেন নাম্বার 5Bতে থাকে ডুয়াস ডাইরেক্টেড, 3খানা ডুয়াস ডাইরেক্টেড থাকে, দেখে নাও। প্রথমটি রয়েছে দুটো সেন্টেন্স যুক্ত করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হবে। প্রথম সেন্টেন্সের বাংলা হলো
বৃষ্টি হচ্ছিল, দ্বিতীয় সেন্টেন্সের বাংলা হলো বাচ্চারা বাইরে খেলতে যেতে পারেনি। তো একদম সহজ হয়ে গেল, বাচ্চারা বাইরে খেলতে যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিল। আমরা কারণ দিয়ে লিখতে পারি। প্রথমে লিখব দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এটা লিখব। কেন যেতে পারেনি? বিকজ ইট ওয়াজ রেইনিং। বিকজ লিখে প্রথম লাইনটি লিখে দেবো। আবার যখন বিকজ দিয়ে লিখবো তখন কিন্তু অবশ্যই যেহেতু দিয়ে লিখতে পারবো, অ্যাজ অথবা সেন্স দিয়ে লিখতে পারবো। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই বাচ্চারা বাইরে যেতে পারেনি, খেলতে যেতে পারেনি। তো যেহেতু হলো অ্যাজ অথবা সেন্স। যেহেতু বৃষ্টি হচ্ছিল, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, সিন্স ইট ওয়াজ রেইনিং, এভাবে লেখা যেতে পারে। তো যাই হোক, আমি অ্যাজ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই, তাইয়ের জন্য কমা, তাইয়ের জন্য কিন্তু আলাদা করে কিছু বসানোর দরকার নেই, কমা দিলেই বোঝাবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, তাই কমা বাচ্চারা যা আছে ডট ডট ডট, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ করতে হবে। এই যে বি এবং শার্ট, এই দুটো শব্দ ভালো করে ফলো করো। বি এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম লিখি এবং সেটা প্যাসিভ। শুধুমাত্র বি নয়, 8খানা শব্দ বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে। অ্যামিজার, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং, এই 8খানা শব্দের পরে ভার্বের থার্ড ফর্ম বসে এবং এই প্যাটার্নটা হলো প্যাসিভ। সুতরাং এখানে প্যাসিভ রয়েছে, প্যাসিভটাকে অ্যাক্টিভ করতে হবে। এবার লেট দিয়ে শুরু হয়েছে। লেট দিয়ে যখন প্যাসিভ শুরু হয় তখন সেটা সাধারণত আদেশ। সাধারণত সবসময় হবে কিনা সেটা বলা মুশকিল। এখানে যেটা আছে এটা দেখে বোঝা যায় আদেশ অথবা অনুরোধ। দরজাটাকে বন্ধ করা হোক, আদেশ করা যেতে পারে অথবা অনুরোধ করা যেতে পারে, এইভাবে। তো যখন আদেশ অথবা অনুরোধ করা হয় তখন অ্যাক্টিভে আমরা ভার্ব দিয়ে শুরু করি। ভার্ব হলো শার্ট। এবার শার্টের প্রেজেন্ট ফর্ম হলো শার্ট। শার্ট শার্ট শার্ট, তিনটি প্যাটার্নই একই রকম, চেঞ্জ হয় না। তাই প্রথমে লিখবো শার্ট। এবার কাকে শার্ট করব? শার্ট দ্য ডোর, এটা অ্যাক্টিভ। প্যাসিভটা প্রশ্নে দেওয়া আছে। এরপর কোশ্চেন নাম্বার 3 দেখো, ন্যারেশন করতে হবে। ন্যারেশন করার জন্য এই যে কোটেশন থেকে শুরু করে কোটেশন শেষ, এই অংশটিকে ভালো করে দেখতে হবে। এই অংশটিকে বুঝে নিতে হবে কী ধরনের টেন্স, সেই অনুযায়ী আমাদেরকে ন্যারেশন করতে হবে। দেখো এখানে যে কোটেশন থেকে শুরু করে কোটেশন পর্যন্ত এর ভেতরে যে অংশটা আছে, প্রথমেই আছে ইউ, এটা হলো সাবজেক্ট, তারপরে আর আছে, এটা হলো ভার্ব, এবং তারপরে দেখো শেষে গিয়ে ফুল স্টপ, অর্থাৎ এটা বর্ণনামূলক। এই বর্ণনামূলক বাক্যের ন্যারেশন যখন করি তখন আমরা যে কথাটা বলে তাকে লিখি। এখানে যে বলেছে সে হলো স্যামুয়েল, ওকে প্রথমে লিখব। তারপরে সেই টু থাকলে আমরা টোল্ড লিখি, সেই টু থাকলে টোল্ড লিখি। এখানে সেইড আছে, সেই টু এর পরিবর্তে যা থাকবে তাই লিখব। এখানে সেইড আছে, সেইড বসে যাবে। তারপরে দ্যাট, স্যামুয়েল সেইড দ্যাট। তারপরে আমরা সাবজেক্টকে ব্যবহার করি, এই কোটেশনের মধ্যে সাবজেক্ট ইউ, ওইটাকে ব্যবহার করি দ্যাটের পরে। তো এখানে ইউ বলতে যাকে বোঝাচ্ছে সে কিন্তু এখানে নেই, তার কথা মানে তার নামটা এখানে বলা নেই। স্যামুয়েল কথাটা যাকে বলেছে সে হলো এখানে ইউ। এবার কাকে কথাটা বলেছে সেটা এখানে লেখা নেই, তার নাম লেখা নেই। তাই আমরা বুঝতে পারছি না ইউ বলতে কে এখানে। ইউ বলতে তাই আমি হতে পারে, ইউ বলতে তুমি হতে পারে, আমরা হতে পারে, তোমরা হতে পারে, তারা হতে পারে, অনেক কিছু হতে পারে। তাই এখানে চেঞ্জ করার আর দরকার নেই, যেহেতু অনেক কিছু হতে পারে ইউটাকে ওইভাবেই রেখে দেবো, দ্যাট ইউ। কারণ আমরা বুঝতে পারছি না ইউ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। এরপরে দেখো ভার্ব আছে আর। অ্যামিজার যখন থাকে ন্যারেশনে ওয়াজ ওয়ার লিখি, অর্থাৎ ভি1 যখন থাকে ন্যারেশনে ভি2 লিখি, আর ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 লিখি। তাই এখানে দেখো যেহেতু অ্যামিজার আছে তাই ওয়াজ ওয়ার লিখতে হবে, ভি1 থেকে ভি2 করতে হবে, ইউর ক্ষেত্রে ওয়ার হয়। এখানে যদি আমি দ্যাটের পরে আই লিখতাম তাহলে আই ওয়াজ লিখতে হতো। এখানে যদি আমি দ্যাটের পরে হি লিখতাম তাহলে হি ওয়াজ লিখতে হতো, এরকম। তারপরে হাফ অ্যান আওয়ার লেট, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নেই, যেমন আছে তেমন বসবে। চেঞ্জ করার যদি মেইন ভার্ব থাকে, এই মানে ভার্ব লেখার পরে আমরা এগোতে থাকি, বাকি অংশটা লিখতে থাকি, তার মধ্যে যদি আরও একটা মেইন ভার্ব এসে যায় সেই মেইন ভার্বটাকে আমরা ভার্বের ভি1 থেকে ভি2 থেকে হ্যাড প্লাস ভি3 এভাবে চেঞ্জ করি। আর যদি কিছু প্রোনাউন থাকে যেগুলোকে চেঞ্জ করার মতো সেগুলোকে চেঞ্জ করি, কিছু টাইম আছে সেগুলোকে চেঞ্জ করি, এবার দিয়ে আর কিছু চেঞ্জ হয় না। তো এবার কোয়েশ্চেন নাম্বার 5C। কোয়েশ্চেন নাম্বার 5Cতে থাকে হলো ফ্রেজাল ভার্ব। 3খানা ফ্রেজাল ভার্ব লিখতে হবে। লিস্টে একটা বেশি দেওয়া থাকে, 4টে দেওয়া থাকে। দেখো প্রথমে লেখা রয়েছে রিজেক্টেড। হি হলো সাবজেক্ট, তারপরে রিজেক্টেড হলো ভার্ব, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। সাবজেক্টের পরে ডাইরেক্ট শুধুমাত্র একটাই ভার্ব, ইডি আছে, এটা সেকেন্ড ফর্ম। রিজেক্ট মানে বাতিল করা, এর মানে হলো টার্ন ডাউন। তাই রিজেক্টের পরিবর্তে টার্ন ডাউন ব্যবহার করতে হবে, কিন্তু রিজেক্টেড যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে তাই টার্ন এই শব্দটিরও সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। টার্নের সেকেন্ড ফর্ম টার্নড, তাই টার্নড ডাউন লিখতে হবে। এখানে কিন্তু টার্ন ডাউন লিখলে তোমরা পুরো নাম্বার পাবে না, আমরা যারা খাতা দেখে আমরা জানি ভার্বটাকে মিলিয়ে লিখতে হবে। যদি
আইএনজি যুক্ত থাকে তাহলে আইএনজি যুক্ত করতে হবে, যদি এস থাকে বা ইএস থাকে তাহলে এস বা ইএস যুক্ত করতে হবে, ভি1 থাকলে ভি1 লিখতে হবে, শুরুটা ক্যাপিটালে হলে ক্যাপিটালে রাখতে হবে, এগুলো মেনটেন করতে হবে। এরপরে দ্বিতীয়টি দেখো টলারেট, ক্যানের পরে ক্যান হলো মডেল, মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ এই টলারেট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1। সুতরাং এই ভি1-এর ক্ষেত্রে কোনো চেঞ্জ করার দরকার নেই, যখন দেখবে ভার্বটা ভি1-এ রয়েছে তখন ফ্রেজাল ভার্বটা লিখে দিলেই হলো, কারণ লিস্টে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া থাকবে এগুলো সবসময় ভি1-এ দেওয়া থাকে। টলারেট মানে হলো পুট আপ উইথ, তাই আমরা পুট আপ উইথ লিখবো, এখানে কোনো চেঞ্জ নেই। এরপর দেখো রিড, রিড দিয়ে শুরু হয়েছে, এটাও তার মানে প্রেজেন্ট ফর্মে আছে এবং আরটা ক্যাপিটাল, তাই আমরা এখানে যখন উত্তরটা লিখব এখানে যে ভার্বটা লিখব সেই ভার্বের প্রথম লেটারটি কিন্তু আমরা ক্যাপিটালে লিখব। রিড মানে হলো গো থ্রু, গো থ্রু গো, এই জিটাকে ক্যাপিটালে লিখতে হবে। এই গেল পেজ নাম্বার 78। এরপর পেজ নাম্বার 81। 81-এর কোয়েশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্সের উপরে হয়। প্যাসেজটা দেখে নাও। সায়েন্টিফিক স্টাডিজ সম্পর্কে লেখা আছে, তো সায়েন্টিফিক স্টাডিজ সম্পর্কে যখন লেখা থাকে সেটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিটে লেখা হয়, কারণ বিজ্ঞানীরা গবেষণা করার পরে একটা তথ্য দিচ্ছেন এবং এই তথ্যটাকে কিন্তু আমরা সত্য বলে ধরে নিই, তাই এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটে লেখা হবে। তাই এখানে দেখো প্রথম যে অপশানগুলো রয়েছে, প্রথমটির ক্ষেত্রে আর ইজ ওয়াজ, ওয়াজটা হলো ফার্স্ট, সুতরাং এটা হবে না, আর অথবা ইজের একটা লিখতে হবে। এবার দেখো এখানে ড্যাশের আগে যে শব্দটি রয়েছে সেটা হলো ওয়েভস। ওয়েভস দেখে তোমাদের মনে হতে পারে যে আর হবে, ওয়েভস আর, তাই তো হওয়ার কথা, কিন্তু না, তা হবে না। কেন, দেখো এখানে যে ফ্রেজটা দেওয়া আছে সেখানে দেখো অফ শব্দটি আছে, স্টাডি অফ সাউন্ড ওয়েভস। এই অফ দিয়ে যখন এইভাবে একটা এক্সটেন্ডেড পার্ট গঠন করা হয় তখন অফের আগে যেটা থাকে ওটাই কিন্তু আসলে সাবজেক্ট। যেমন যদি বলা থাকে দ্য কালার অফ দ্য ওয়ালস, এখানে কিন্তু ওয়ালের কথা বলা হচ্ছে না, কালারের কথা বলা হচ্ছে, তাই কালার হলো এখানে সাবজেক্ট। ওই অফের আগে যেটা থাকবে ওটা হলো সাবজেক্ট। এখানে অফের আগে স্টাডি রয়েছে, স্টাডিটা হলো সাবজেক্ট এবং এর উপরে ডিপেন্ড করে ভার্বটাকে ব্যবহার করতে হবে। স্টাডি যেহেতু একটা, তাই এখানে ইজ লিখতে হবে। এরপর দেখো ক্যান বি, উইল বি, কুড বি। কুড বি হলো অতীতকাল, উইল বি হলো ফিউচার, আর ক্যান বি হলো প্রেজেন্ট, সুতরাং এখানে ক্যান বি লিখবো। তোমরা হয়তো ভাবছো স্যার না পড়েই আপনি এখানে ক্যান বি বলে দিচ্ছেন, প্যাসেজে তো অন্যরকম লেখা থাকতে পারে। হ্যাঁ, অন্যরকম লেখা থাকতে পারে, কিন্তু এখানে সেটা নেই, এখানে পরপর ওই সায়েন্টিফিক স্টাডিটাকেই বলা আছে, তাই প্রতিটি ক্ষেত্রেই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তোমরা পড়লেই বুঝতে পারবে, আমি একটু তাড়াহুড়ো করছি তাই আমি ডিটেলসে তোমাদেরকে আর প্যাসেজটা পড়ে বলছি না। এরপরে দেখো ওয়াজটা ফার্স্ট, উইল বিটা হলো ফিউচার, ইজটা হলো প্রেজেন্ট, সুতরাং এখানে ইজ হবে। এই গেল কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5A, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। একটু দেখে নাও। মোর ইউ লার্ন, যত তুমি শিখবে। মোর দিয়ে যখন এইভাবে যত বোঝানো হয়, যত তুমি দেখবে তত তুমি ভালো বুঝতে পারবে, যত তুমি লিখবে তোমার হ্যান্ডরাইটিং তত ভালো হবে, এই ধরনের কথাগুলোকে আমরা যখন মোর ব্যবহার করে লিখি তখন আমরা মোরের আগে দি ব্যবহার করি। যত তুমি শিখবে, দ্য মোর ইউ লার্ন। এটা সম্পর্কে দেখো, ইট, ইট মানে এটা, শিখবে, লার্ন এটা সম্পর্কে শিখবে, সম্পর্কে হলো অ্যাবাউট, অফ লিখলেও হতো। তার মানে এটা সম্পর্কে তুমি যত শিখবে তত বেশি করে ওপেন হবে। কি ওপেন হবে? নিউ থার্স্ট, নতুন তৃষ্ণা, ফর নলেজ, জ্ঞানের জন্য, জ্ঞানের জন্য নতুন তৃষ্ণা ওপেন হবে। এবার একটা তৃষ্ণা, একটা নতুন তৃষ্ণা ওপেন হবে না নতুন তৃষ্ণাটা ওপেন হবে, সেটা বোঝার ব্যাপার। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন টা আসবে তখন আমরা দি ব্যবহার করব, আর যখন একটা বোঝাবে তখন আমরা এ অথবা অ্যান লিখব। এখানে দেখো জ্ঞানের জন্য একটা নতুন তৃষ্ণা ওপেন হবে, বাংলাটা কিন্তু এরকমই হওয়ার কথা। জ্ঞানের জন্য নতুন তৃষ্ণাটা ওপেন হবে এরকম আমরা বলি না, জ্ঞানের জন্য একটা নতুন তৃষ্ণা ওপেন হবে এরকমই বলা হয়, একটা নতুন তৃষ্ণা, সুতরাং এ নিউ থার্স্ট। কোয়েশ্চেন নাম্বার 5B, ডুয়াস ডাইরেক্টেড, তিনখানা ডুয়াস ডাইরেক্টেড একটু দেখে নাও। প্রথমেই ভয়েস চেঞ্জ রয়েছে, ডু দিয়ে প্রশ্নটি হয়েছে। ডু দিয়ে যখন প্রশ্ন করা হয় এবং সেটাকে প্যাসিভে লিখতে বলা হয়, তো প্যাসিভেই লিখতে বলা হয়, ডু দিয়ে প্যাসিভ হয় না, ডু দিয়ে অ্যাক্টিভ হয়। তাই ডু দিয়ে লিখে যখন প্যাসিভ করতে বলা হয় তখন আমরা প্রথমে অ্যামিজার ব্যবহার করি, তারপরে অবজেক্টের সাবজেক্ট করি। এখানে অবজেক্ট হলো মি, মি এর সাবজেক্ট হলো আই, তাই এম আই লিখতে হবে। কেন? কারণ এই ডুয়ের জন্য অ্যামিজারের অ্যাম লিখলাম কারণ এখানে সাবজেক্ট হলো আই, আই এর জন্য অ্যাম হয় তাই এম আই। আইটাকে কিন্তু আগে লিখবো না, অ্যামটাকে আগে লিখবো, কারণ প্রশ্ন করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে।
তো এরকমভাবে যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে প্রথমে ওয়াজ ওয়্যার লিখি, আর সব নিয়ম একই। ডু দিয়ে প্রশ্ন করা হলে অথবা ডাজ দিয়ে প্রশ্ন করা হলে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা প্রথমে অ্যামিজার লিখব, আর যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে প্রথমে আমরা ওয়াজ ওয়্যার লিখব। তো যাই হোক, অ্যাম লিখলাম, তারপরে অবজেক্ট হলো মি, সেটাকে আই করে লিখলাম। এরপরে ভার্বের থার্ড ফর্ম নো এর থার্ড ফর্ম নোন লিখব, তারপরে বাকি অংশ যদি কিছু থাকে লিখব, এখানে নেই লিখলাম না। এরপরে বাই, কিন্তু নো এর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি না, নো এর ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করি। এরকম বেশ কয়েকটি শব্দ রয়েছে, যেমন ভেক্সের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি না, অ্যাট ব্যবহার করি। ফিলের ক্ষেত্রে সাধারণত আমরা বাইয়ের পরিবর্তে উইথ ব্যবহার করি সেন্স অনুযায়ী। কভারের ক্ষেত্রেও তাই উইথ ব্যবহার করি। এরকম আছে বেশ কয়েকটি। তো যাই হোক, অ্যাম আই নোন টু, তারপরে এখানে যে সাবজেক্ট, প্রশ্নে যে সাবজেক্ট সেটা হলো ইউ, এই ইউকে আমরা অবজেক্ট করে লিখব। ইউর অবজেক্ট ইউ, এটাকে চেঞ্জ করা যায় না, হয় না, তাই টু ইউ লিখব। তারপরে কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলবো না। পরবর্তী কোয়েশ্চেন, এটাকে কমপ্লেক্স করতে হবে। কোয়েশ্চেন এটা বেশ ভালো। দেখো এখানে হি লেফট আফটার মাই অ্যারাইভাল, আমার আগমনের পরে সে চলে গেছে। দুটো কাজ ঘটেছে, একটা হলো আমার আগমন ঘটেছে, তারপরে সে চলে গেছে। একটা কাজ আগে ঘটেছে, একটা কাজ পরে ঘটেছে। আমার আগমন ঘটেছে, আমি এসেছি। আমার আগমন ঘটেছে মানে আমি এসেছি, আমি এসেছিলাম, এটা আগে ঘটেছে। তারপর যে কাজটা ঘটেছে সেটা হলো সে চলে গেছে। তো অতীতে দুটো কাজ, একটা আগে একটা পরে, যখন এরকম বোঝায় তখন যে কাজটা আগে ঘটে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখি, হ্যাড লিখে ভার্বের থার্ড ফর্ম। আর যেটা পরে ঘটে সেটাকে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে লিখি। তাই পরে ঘটেছে হলো সে চলে গেছে, তাই দেখো এখানে হি লেফট, ভার্বের সেকেন্ড ফর্মেই লেখা আছে লেফট, লিভ থেকে লেফট, হি লেফট, এটা সাজিয়ে দেওয়া আছে, এটা পাস্টে দেওয়া আছে। তো এরপরে আফটারের পরে যে অংশটা আমরা লিখব, আমি এসেছিলাম, এটাকে আমরা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্যাটার্নে লিখব। আফটারের পরে তাহলে এখানে দেখা মাই অ্যারাইভাল, আমার আগমন, অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে, কাজটা কে করেছে, আমি এসেছিলাম, সাবজেক্ট আই, তাই আফটারের পরে সাবজেক্ট আই। তারপরে হ্যাড, যেহেতু আমি বললাম এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আফটার আই হ্যাড। এরপরে এই অ্যারাইভালের ভার্ব হলো অ্যারাইভ, এই অ্যারাইভের থার্ড ফর্ম লিখতে হবে অ্যারাইভড, ইডি। তাই উত্তরটা হবে হি লেফট আফটার আই হ্যাড অ্যারাইভড। এটাকে বিফোর দিয়েও লেখা যেতে পারত। যাই হোক, পরবর্তী কোশ্চেনটি দেখো, এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। নো আদার দিয়ে প্রশ্নটি আছে। তো নো আদার দিয়ে যখন প্রশ্নটি থাকে এবং সেটাকে কম্পারেটিভ করতে বলা হয় তখন আমরা লিখি দ্যান এনি আদার। এবার দ্যান এনি আদার শুরুতে লিখবো না, কোথায় লিখবো সেটা বুঝতে পারবে, একটু ওয়েট করো। তো প্রথমে কাকে লিখব, প্রথমে যার সম্পর্কে বলা হলো তাকে লিখব। এখানে যার সম্পর্কে বলা হয়েছে সে হলো রোজ, রোজটাকে প্রথমে লিখব। এরপরে দেখো এখানে প্রশ্নে ভার্বটা ইজ দেওয়া আছে, প্রেজেন্টে দেওয়া আছে, তাই রোজের ক্ষেত্রে ইজ হবে রোজ ইজ। এরপর ভার্বটা হয়ে গেলে পরে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করি। এখানে বিউটিফুল, দেখো প্রশ্নে বিউটিফুল আছে, এর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হলো মোর বিউটিফুল, লিখলাম। এরপরে দ্যান এনি আদার, এই যে নো আদার লেখা থাকলে, একটু আগে আমি বলেছিলাম যখন নো আদার লেখা থাকে তখন আমরা দ্যান এনি আদার লিখি। এইবারে কম্পারেটিভ অ্যাডজেক্টিভটি লেখার পরে লিখব দ্যান এনি আদার। কেন? কারণ প্রশ্নটিতে নো আদার লেখা আছে। এবার এই প্রশ্নটিতে এইখানে যদি ভেরি ফিউ লেখা থাকতো তাহলে লিখতাম দ্যান মোস্ট আদার, এনির পরিবর্তে সেক্ষেত্রে মোস্ট লিখতাম। তাহলে একদম সহজ ব্যাপার, সেটা হলো নো আদার লেখা থাকলে এখানে এনি লিখব, আর যদি ভেরি ফিউ লেখা থাকে তাহলে এখানে এনির পরিবর্তে মোস্ট লিখব। আর দুটো ক্ষেত্রে নিয়ম একই রকম। এরপরে যাই হোক, দ্যান এনি আদার লেখার পরে আমরা যার সাথে তুলনা করা হলো অথবা যাদের সাথে তুলনা করা হলো তাদেরকে লিখব। এখানে যার সাথে তুলনা করা হয়েছে সে হলো ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারকে লিখব। উত্তরটা এরকম। এরপর কোয়েশ্চেন নাম্বার 5C, ফ্রেজাল ভার্ব। নতুন করে কিছু বলার দরকার নেই। প্রথমটিতে দেখো আই এর পরে লেখা আছে আই, এখানে সাবজেক্ট, তারপরে লেখা আছে রিগার্ড, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে রিগার্ড, তাই যে ফ্রেজাল ভার্বটা বসবে সেটাও প্রেজেন্ট ফর্মে বসবে। রিগার্ড মানে হলো লুক আপন, তাই আমরা লুক আপন ব্যবহার করব। এরপরে মাস্ট নট সারেন্ডার, মাস্টের পরে মাস্ট মডাল, মডালের পরে প্রেজেন্ট ফর্ম থাকে, এই সারেন্ডার এটাও প্রেজেন্ট ফর্মে লেখা রয়েছে। সারেন্ডার মানে গিভিন, তাই কোনো রকম চেঞ্জ হবে না, গিভিন লিখে দেবো। এরপরে দেখো হেটস, হেটের সঙ্গে কিন্তু এস যুক্ত আছে, তাই এই হেটের পরিবর্তে আমরা যেটা লিখব সেটার সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত করব। হেট মানে হলো লুক ডাউন আপন, তাই লুকের সঙ্গে এস যুক্ত করব, লিখতে হবে লুকস ডাউন আপন। এই চেঞ্জগুলো কিন্তু অবশ্যই করতে হবে, একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এরপর পেজ নাম্বার 84, লাস্ট পেজ। কোয়েশ্চেন নাম্বার 4,
দেখি আমরা প্যাসেজটা কী সম্পর্কে দেওয়া আছে। দেখো ইয়েস্টারডে, একদম প্রথমেই চোখ পড়ে গেল ইয়েস্টারডে লেখা রয়েছে। একদল লোক কলকাতাতে গতকাল দেখা করেছিল। এই ইয়েস্টারডে এইটাই হলো হিন্ট। এটা থেকেই আমরা বুঝতে পারলাম এই প্যাসেজে যে সময়টা ব্যবহার করা হয়েছে সেটা হলো অতীত সময়, অতীত সময়ের কথা বলা হয়েছে, তাই ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে লিখতে হবে। প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হতে পারে, সবসময় যে সবগুলো V2 এইভাবে হবে তা নয়, কিন্তু প্রয়োজন অনুযায়ী সেন্স অনুযায়ী কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তবে এটাই হলো হিন্ট। এই হিন্ট ধরে এরপরে প্রয়োজন অনুযায়ী আমরা কখনো পিছিয়ে যেতে পারি, অর্থাৎ আরও অতীতে ফিরে যেতে পারি, প্রেজেন্টে চলে আসতে পারি, ফিউচারে চলে যেতে পারি। প্যাসেজে যেমন বলা হয়েছে যেটা বলতে চেয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা এগুলো করতে পারি। তো যাই হোক, এখানে একদল লোক গতকাল কলকাতাতে সাক্ষাৎ করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম মেট, মিটের সেকেন্ড ফর্ম মেট। কিসের জন্য তারা এই সাক্ষাৎ করেছিল? একদল লোক জড়ো হয়েছিল কেন? ডিমান্ড করার জন্য। যখনই জন্য আসবে তখনই আমরা ফর লিখে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করি, ফর ডিমান্ডিং। কিন্তু এখানে ফর লেখা নেই, তাতে কি হয়েছে? ফর লিখবো না, আমাদের কিন্তু ফর লেখার দরকার নেই। এই অপশানে যা লেখা আছে সেটুকুই লিখবো। এখানে ফর লেখা নেই, এখানে তো একটা ফর হওয়ার কথা, তাহলে আমরা ফরটাকে যোগ করে দিই না, সেটা করবো না। এইখানে 3টি অপশান আছে, তার মধ্যে যেটা উত্তর হবে সেটাকেই লিখবো। এখানে ডিমান্ডিং হবে, ডিমান্ডিং লিখতে হবে, ফর লেখার দরকার নেই। ফর বাদ দিয়ে ওটা হয়, সেটা আসলে এইখানে যে সেন্টেন্সটি রয়েছে সেই প্যাটার্নটাকে নিয়ে তাহলে আলোচনা করতে হবে, সেই সুযোগটা এখন নেই। অন্যান্য ভিডিওতে যখন এই নিয়ে আলোচনা করব তখন তোমরা সেগুলো বুঝতে পারবে। তো যাই হোক, এখানে হবে ডিমান্ডিং। এরপরে ইন টাইমস অফ, দেখো এয়ার পলিউশন, আমি পরেরটা দেখছি, এখানে ড্যাশের পরে হবে কি? এয়ার পলিউশন, তাই তো? এই এয়ার পলিউশন কি করছে? রাইজিং এয়ার পলিউশন। সেন্সটা তোমরা একটু এখানে প্যাসেজটা পড়ে নেবে, পড়ে নিলেই বুঝতে পারবে। এখানে রাইজিং হবে। তো এরপর কোয়েশ্চেন নাম্বার 5-এ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্যাসেজটা একটু দেখে নাও। প্রথমে লেখা রয়েছে ক্লাউড ওয়াজ ডার্ক, মেঘটা ছিল অন্ধকার। দেখো আমার মুখ থেকে এমনিতেই বেরিয়ে আসলো মেঘটা, সুতরাং দি হবে। দ্য ক্লাউড ওয়াজ ডার্ক। দেয়ার ওয়াজ এ সেন্ট ড্যাশ রেন, বৃষ্টির গন্ধ। এই অংশটা দেখো, বৃষ্টির গন্ধ। বৃষ্টির এর যখন আসে অফ ব্যবহার করতে হয়, আমি একটু আগে বলেছি, তাই এ সেন্ট অফ রেন। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, তাই আমাদের একটা আশ্রয়, দেখো একটা শেল্টার খোঁজা দরকার, একটা শেল্টার, শেল্টার। তো এর পরবর্তী কোয়েশ্চেন হলো 5B। এখানে আমরা দেখতে পাবো 3টি ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটি ন্যারেশন রয়েছে। দেখো এই কোটেশন শুরু করে কোটেশন শেষ, এই অংশটাকে ভালো করে বুঝতে হবে। প্রথমে ইউ রয়েছে সাবজেক্ট, তারপরে উইল রিড, এটা ভার্ব, লাস্টে গিয়ে ফুল স্টপ, এটা বর্ণনামূলক। বর্ণনামূলকের জন্য যখন আমরা ন্যারেশন করি তখন প্রথমে কি করি? যে বললো তাকে লিখি, যে বললো সে হলো দ্য টিচার। তারপরে দেখো সেই টু লেখা রয়েছে, সেই টু লেখা থাকলে আমরা টোল্ড লিখি, তাই দ্য টিচার টোল্ড। এরপরে যাদেরকে বললো তারা হলো দ্য স্টুডেন্টস, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস। এরপর দ্যাটের পরে আমরা সাবজেক্ট লিখি। এই অংশটা কিন্তু ভুললে চলবে না, দ্যাটের পরে অবশ্যই আমরা সাবজেক্ট লিখবো। এখানে সাবজেক্ট হলো ইউ, তোমরা বলতে কারা? যাদেরকে বলা হয়েছে। কাদেরকে বলা হয়েছে? স্টুডেন্টসদেরকে বলা হয়েছে। তাই এই ইউ বলতে এখানে স্টুডেন্টস, কিন্তু স্টুডেন্টস আবার লেখার দরকার নেই, কারণ দেখো দ্যাটের আগেই লেখা আছে দ্য স্টুডেন্টস, আবার দ্যাটের পরে স্টুডেন্টস লিখবো না, স্টুডেন্টসের পরিবর্তে প্রোনাউন লিখবো, তারা, দে। তাই এখানে দ্যাট দে। তারপরে উইলের পরিবর্তে উড। কেন? উইল হলো ভার্বের V1, ভার্বের V1 থাকলে ন্যারেশনে আমরা V2 লিখি, V2 থাকলে হ্যাড প্লাস V3 লিখি। এখানে উইল V1, উইলের V2 হলো উড, তাই উড লিখবো। এরপরে এগোতে থাকবো, রিড দ্য স্টোরি। টুমরো এই সময়টাকে আমরা চেঞ্জ করি, টুমরোটাকে লিখি দ্য নেক্সট ডে, তাই আমরা টুমরোর পরিবর্তে লিখবো দ্য নেক্সট ডে। এটাই হলো উত্তর। এরপর দেখো ভয়েস চেঞ্জ রয়েছে একটা, ইজ প্লেয়িং। দেখো ভার্বের প্যাটার্নটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর প্যাসিভ হলো এই অ্যামিজারের একটা লিখতে হবে, তারপরে বিং, এই আইএনজিটাকে বি এর সঙ্গে যুক্ত করবে, ঠিক আছে? অ্যামিজার লিখবে প্রথমে, তারপরে লিখবে বিং, তারপরে এই যে প্লে ভার্ব, এটা থার্ড ফর্ম প্লেড। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকমই হয়। তো সবার প্রথমে অবজেক্টকে লিখতে হবে, অবজেক্ট হলো ক্রিকেট। প্রথমে আমরা ক্রিকেট লিখব, ক্রিকেটের পরে ইজ হয়, অ্যামিজারের ইজ লিখলাম, এরপরে বিং লিখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার, তারপরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হলো প্লে, তার থার্ড ফর্ম হলো প্লেড, ক্রিকেট ইজ বিং প্লেড। তারপরে বাকি অংশ যদি থাকতো সেগুলো লিখতাম, নেই, তাই বাই লিখবো। বাই লেখার পরে সাবজেক্টে অবজেক্ট করবো, সাবজেক্ট হলো দ্য গার্ল, বাই দ্য গার্ল। পরবর্তী কোয়েশ্চেন দেখো, এখানে সো দ্যাট ব্যবহার করতে হবে। TOO দেখতে পাচ্ছ এখানে, এবং এইখানে দেখো TO2,
এই দুটোর পরিবর্তে আমাদেরকে সো দ্যাট ব্যবহার করতে হবে। নিয়মটা কি? এই TOO এর পরিবর্তে আমরা শুধুমাত্র সো লিখি, আগে যা আছে ওগুলো কোনো রকম আমরা চেঞ্জ করি না। দ্য ব্যাগ, ইজ, এগুলো কোনো রকম চেঞ্জ হবে না। এই TOO এর পরিবর্তে লিখবো আমরা সো। তারপরে লিখবো হেভি, এটা লিখে নেব। এই টু, দ্বিতীয় যে টু, এইটা মারাত্মক, এই জায়গাটা একটা জটিল জায়গা, এটা একটু ভালো করে বুঝতে হবে। এই টু এর পরিবর্তে আমরা 4টি জিনিস ব্যবহার করি। প্রথমটা হলো দ্যাট, দ্বিতীয়টা হলো সাবজেক্ট। প্রশ্নেতেই আমরা পেয়ে যাব, প্রথমে ওই যে দ্য ব্যাগ রয়েছে এখানে সাবজেক্ট, ওটাই হবে সাবজেক্ট, অথবা অন্য কোনো কিছু সাবজেক্ট আনতে পারি, আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তারপরে লিখি বড় একটা লিস্ট, ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, ক্যান হতে পারে, কুড হতে পারে। পারা বোঝালে আমরা ক্যান কুড লিখি, আর যদি পারা না বোঝাই তাহলে আমরা অন্য কিছু লিখি। তারপরে লিখি নট, তাহলে প্রথমটা হলো দ্যাট, তারপরটা হলো সাবজেক্ট লিখি, তারপরটা হলো ক্যান কুড ডু ডাজ ডিড ইত্যাদি, এগুলোর একটা লিখি, তারপরে লিখি নট। এই 4টে জিনিস একটু দেখে নিই উত্তরটা। দ্য ব্যাগ লিখবো, ভার্বটাকে চেঞ্জ করবো না, ইজ ভার্বটাকে লিখে দেবো TOO, এর পরিবর্তে লিখবো সো। তারপরে হেভিটা লিখে দেবো। এর পরবর্তী যে TO2, এর পরিবর্তে 4টে জিনিস, প্রথমটা হলো দ্যাট, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট দ্য ব্যাগ, একই সেন্টেন্সে আবার লেখার দরকার নেই, ওর প্রোনাউনটা ইটটা লিখবো। তারপরে এখানে পারা বোঝাচ্ছে তাই ক্যান লিখবো। ক্যান কেন লিখলাম? কারণ দেখো ইজ ভার্ব আছে প্রেজেন্ট, এটা যদি ওয়াজ থাকতো তাহলে আমাদেরকে এই ক্যানের অতীতকাল কুড লিখতে হতো। তাহলে এই গেল 3টি জিনিস, দ্যাট, ইট, ক্যান। এর পরবর্তী যে শব্দটি সেটা হলো নট। এই 4টে জিনিস বসবে টু এর পরিবর্তে। এরপরে আমরা ভার্বটাকে ব্যবহার করি। এরপরে দেখো ভার্ব হলো ক্যারি। তোমরা হয়তো ভাবছো হ্যাঁ স্যার এটা তো আমরা জানি, এরপরে এই নটের পরে ক্যারি লিখতে হবে, কিন্তু আপনি কেন বি ক্যারিড লিখেছেন? দেখো এই ক্যারিটা লিখতে পারতাম, এখানে সাবজেক্টকে, দ্যাটের পরে ইট হলো সাবজেক্ট। ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? ব্যাগটা। ব্যাগটা কি কিছু বহন করছে? ব্যাগটা কি বহন করতে পারে? ব্যাগের কি বহন করার ক্ষমতা আছে? আমরা ব্যাগকে বহন করি, ব্যাগ আমাদেরকে বহন করে না, এটা নয়। ব্যাগ কাজ করে না, কাজ করি আমরা। তো যেহেতু ব্যাগটাকে সাবজেক্ট করে দিলাম এবং এই সাবজেক্ট তো কোনো কাজ করে না, তাই এটাকে প্যাসিভে লিখতে হবে। এই কারণে ক্যারি না লিখে বি ক্যারিড আমরা প্যাসিভ লিখলাম। কেন? ক্যান যখন থাকে তখন আমরা প্যাসিভে বি লিখি, ক্যানের পরে বি লিখি, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখি। ক্যান লিখলাম, নটটা তো এসেই যাবে, তারপরে বি লিখলাম, তারপরে ক্যারির থার্ড ফর্ম ক্যারিড লিখলাম। এবার তোমরা হয়তো ভাবছো স্যার এত জটিল করার কি দরকার আছে, অন্যভাবে কি লেখা যেত না? হ্যাঁ লেখা যেত। ব্যাগটা এত ভারী যে আমরা বহন করতে পারি না, আমরা বহন করতে পারি না, আমরা দিয়ে বলতে পারতাম। তাহলে দ্যাটের পরে উই সাবজেক্ট লিখতে পারতাম, উইয়ের পরে উই ক্যান নট ক্যারি, সেক্ষেত্রে লিখতে পারতাম এরকম। এবার আমি উই কেন আনলাম না? কারণ দেখো এখানে তো আমাদের কথা বলা হয়নি, কে ক্যারি করছে, কার পক্ষে এটা ভারী সেটা এখানে বলা নেই। এই কারণে আমি ওই উই অথবা ইউ অথবা আই অথবা শি ইত্যাদি আমি আনার চেষ্টা করলাম না, আমি ওই ব্যাগটাকেই সাবজেক্ট করলাম। এবার ব্যাগটাকে যখন আমি সাবজেক্ট করলাম, আমার মাথায় রাখতে হবে ব্যাগটা কিন্তু কোনো কাজ করেনি, তাই ভার্বটাকে প্যাসিভে লিখতে হবে। এই কারণে আমি ক্যান নটের পরে ক্যারি না লিখে প্যাসিভে লিখলাম বি ক্যারিড। এটাই। এর পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের আলোচনার। দেখো এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, 4টি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে লিস্টে। প্রথমটিতে উই, তারপরে স্টার্টেড হলো ভার্বের সেকেন্ড ফর্ম, তাই এই স্টার্টেডের পরিবর্তে আমরা যে ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করব সেট আউট, সেটাকেও কিন্তু সেকেন্ড ফর্মে লিখতে হবে। কিন্তু এখানে সেটের সেকেন্ড ফর্ম সেট এবং এর থার্ড ফর্ম হলো সেট, চেঞ্জ হয় না, সেট, সুতরাং আমরা সেট আউট লিখে দেব। এরপরে দেখো হি মেট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, মিট থেকে মেট, তাই কাম অ্যাক্রস, এই কামের পরিবর্তে কেম লিখতে হবে। কেন? কারণ মিট থেকে মেট, কাম থেকে কেম, ভার্বের সেকেন্ড ফর্ম। এরপর হি ওয়াজ রেইজড, তাকে লালন পালন করা হয়েছিল, এটা ভার্বের থার্ড ফর্ম ওয়াজ। দেখো অ্যামিজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এরপরে যে ভার্বটা থাকে সেটা ভার্বের থার্ড ফর্ম থাকে, এটা ভার্বের থার্ড ফর্ম আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব সেটাকে আমরা থার্ড ফর্মে ব্যবহার করব। এই লালন পালন করা হলো ব্রিং আপের থার্ড ফর্ম হলো ব্রট আপ লিখতে হবে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আমি দুঃখিত এর জন্য, তোমাদের অনেকটা সময় হয়তো নষ্ট করে দিলাম। যাই হোক, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে শেয়ার করো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো। আরও একবার ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।